যখন তোমাদের মতো স্কুলে পড়তাম ক্লাস 9-এ, তখন আমার একজন শিক্ষক ছিলেন, ক্লাস শিক্ষক। সে দ্বিতীয় মহাযুদ্ধের একজন সৈনিক। সে আমাদেরকে ক্লাসে অবসরের সময় যুদ্ধের কাহিনী বলতো, এবং তার কাহিনী শুনে আমি উদ্বুদ্ধ হয়ে আমার জীবনে আমিও একজন সৈনিক হওয়ার ইচ্ছা পোষণ করি। 1971 সালে আমি বিএ ফার্স্ট ইয়ারে থার্ড ইয়ারে লেখাপড়া করি, এবং সেই সময় যুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করি, এবং বিশেষ করে আমাদের এলাকার মানুষ সবাই দেশ ছেড়ে ইন্ডিয়ায় চলে যায়। আমিও তাদের সঙ্গে চলে গেলাম। চলে যাওয়ার পর শরণার্থী ক্যাম্পে কয়েকদিন ছিলাম, ভালো লাগে নাই। পরে চলে গেলাম, যুদ্ধে যাওয়া যায় কেমনে, সেই জন্য আমি ইউথ ক্যাম্প, ডালুতে একটা ইউথ ক্যাম্প ছিল, সেখানে বিশেষ করে ছাত্র এবং যুবক এবং যারা উদ্যোগী ওদেরকে ওখানে জড়ো করা হতো। বিশেষ করে ওখান থেকে আবার যাচাই বাছাই করে ট্রেনিংয়ে পাঠাতো। আমিও সেখানে গেলাম ইউথ ক্যাম্পে। ইউথ ক্যাম্পে যাওয়ার পর আমাকে ওখানে যে প্রধান কর্মকর্তা, তার সহকারী হিসাবে আমাকে বেছে নিয়েছিলেন, যেন আমি তাকে সাহায্য এবং সহযোগিতা করি, আমি যেন ট্রেনিংয়ে না যাই। এই জন্য তিনি খুব সচেষ্ট হয়েছিলেন। কিন্তু আমি বললাম তাকে যে আমি এভাবে আর থাকবো না, আমি ট্রেনিং নিয়ে যুদ্ধ করব, দেশকে শত্রুমুক্ত করব। এইভাবে আমি ট্রেনিংয়ে চলে গেলাম। যাওয়ার পর আমাদেরকে সেখানে প্রায় এক মাস কয়েকদিন, খুব বেশি দিন না, এই 2-4 দিন 5 দিন হইতে পারে, ট্রেনিং দিল। প্রশিক্ষণে আমাদেরকে শুধুমাত্র অস্ত্র চালনা এই প্রশিক্ষণই দিত, এবং অস্ত্র চালনা মানে বেশ কয়েকটি অস্ত্র সেটাকে আমাদেরকে দিত, এবং আমরা ওগুলি ব্যবহার করতাম। কিভাবে গুলি চালাতে হয়, কিভাবে খুলতে হয়, কিভাবে ওই অস্ত্রের নল আর কি, সেটাকে পরিষ্কার করতে হয়, এইগুলি প্রশিক্ষণ ছিল। প্রশিক্ষণে আমাদেরকে এমন ওই ফিজিক্যাল ইত্যাদি কোনো কিছু ছিল না। আমরা কিভাবে অস্ত্র ব্যবহার করতে পারি এবং কিভাবে শত্রুকে হামলা করিয়া শত্রুর কাছ থেকে তাড়াতাড়ি যেন আমরা নিরাপদ স্থানে চলে যেতে পারি, এই ছিল ট্রেনিংয়ের সবচেয়ে বড় এবং প্রধান বিষয়বস্তু। আমাদেরকে প্রশিক্ষণের সময় বলেছিলেন উস্তাদরা যে তোমাদেরকে এই অস্ত্র দিলাম, এই ট্রেনিং দিলাম, এই গোলাবারুদ দিলাম, এরপরে যদি এই গোলাবারুদ শেষ হয়ে যায় তাহলে তোমরা শত্রুকে মোকাবেলা করে শত্রুর সেই অস্ত্রাগার দখল করে ওখান থেকে গুলি নিবা, তাদের গুলি দিয়ে তাদেরকে মারবা। ট্রেনিং শেষ করে আমাদের গ্রুপকে একটা আলাদা করলো, মানে বিশেষ মানে ট্রেনিংপ্রাপ্তকে আলাদা আলাদা করা হলো। এই দল টাঙ্গাইল, এই দল ময়মনসিংহ, এই দল নরসিংদী, এভাবে বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রুপ। আমি একটা গ্রুপের মধ্যে পড়ে গেলাম। এই গ্রুপটা ছিল, আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই স্লোগানের ভিত্তিতে একেবারে সেই ব্রহ্মপুত্র নদীর পাড়ে মহেন্দ্রগঞ্জ, সেই মহেন্দ্রগঞ্জে ওখানে আমরা চলে গেলাম। সেখানে যাওয়ার পর প্রায় 3 মাস ওখানে কাটাইলাম। এই 3 মাসে প্রায় মাসে 2-3 বার তো অবশ্যই আসে, বিভিন্ন জায়গায় আক্রমণ করা, বিভিন্ন জায়গায় একটু গোলাবারুদ ফুটানো, এটা অবশ্যই ছিল। এই 3 মাস ওখানে ছিল, এবং আমি ওখানে 3 মাস থাকার পর আমি আবার ডালুতে ফিরে আসলাম। এই ডালু এই যে এইখানে খুব কাছেই, এবং আমার এখানে ডালুতে আসার পরে আমার হাইড আউট আমরা বলি,
আমরা থাকতাম ওই যে এই যে গাছ, ওই গাছের সাথে বড় তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছের গুড়িতে আমরা থাকতাম এইখানে। এখান থেকে আমি এখানে একেবারে সেই নভেম্বর ডিসেম্বর 2 তারিখ পর্যন্ত এখানেই ছিলাম। আবার ঠিক ওই পাশে নদীর ওই পাশে এই পুলের ওই উত্তর পাশে আরেকটা গ্রুপ ছিল, ওরা বয়স্ক লোক। তারা যে কোনো কিছু হইলে আমরা সব সময় তাদের সঙ্গে যোগাযোগ করতাম। ওই পারেও ছিল, বেশ কতক্ষণ পরে পরে ছিল, বিশেষ বিশেষ অপারেশনের জন্য আবার এগুলো সবগুলো ক্লোজ করাইতো। আমার ট্রেনিং শেষ, এবং ট্রেনিং শেষে আমাকে একটা প্লাটুন দেওয়া হলো, এবং সেই প্লাটুন নিয়ে আমাকে কামালপুর পাঠানো হইল। এবং সেই কামালপুরে আরও অন্যান্য অনেক প্লাটুন ছিল, অনেক প্লাটুন, অনেক কোম্পানি ছিল। এগুলোকে সবগুলোকে আমাদেরকে ওখানে নিয়ে কামালপুরে নিয়ে জড়ো করলো, এবং আমরা ওখানে 2 দিন রেস্ট নিলাম। 2 দিন রেস্ট নেওয়ার পর আমরা আমাদের কার্যক্রম শুরু করি। এখন আমি তোমাদেরকে কামালপুর নিয়ে যাচ্ছি, চলো আমরা কামালপুর যাই। ফুল খেলবার দিন নয় বদ্ধ, ফুল খেলবার দিন নয় বদ্ধ, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া, আজ কাঠ ফাটা রোদ সেকে চামড়া। ফুল খেলবার আমরা এখন ধানুয়া কামালপুরের দিকে যাচ্ছি। কামালপুরে যে ভয়াবহ যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনী আমি তোমাদেরকে বলবো সেখানে, এবং তোমরা ওখানে জায়গায় আমার কথা শুনতেও পারবে এবং বুঝতে পারবে যে ওখানে কীরকম একটা যুদ্ধ হয়েছিল। সেটা তোমরা আশা করি ওখানে গিয়া অনুধাবন করতে পারবে। ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, ধ্বংসের মুখোমুখি মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মধ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া, আজ কাঠ ফাটা রোদ সেকে চামড়া। ফুল খেলবার দিন নয় মধ্য, ফুল খেলবার দিন নয় মধ্য। আমি তোমাদেরকে সেই কামালপুরের কথা বলেছিলাম। এই কামালপুর হলো সেই কামালপুর হলো এই কামালপুর, এবং এই কামালপুরে তখনকার সময়ে পাঞ্জাবিদের একটা বড় ঘাঁটি ছিল, এবং আমি থাকতাম এখান থেকে উত্তরে মহেন্দ্রগঞ্জ। সেই মহেন্দ্রগঞ্জ থেকে প্রতিদিন আমরা এখানে এই পাঞ্জাবিদের ঘাঁটিতে প্রতিদিন সন্ধ্যা হইলেই রাত হইলেই খুব ভোরে প্রতিদিনই আমরা এখানে টুকটাক গুলি চালাইতাম। আমাদের লোকেরা অর্থাৎ যারা মুক্তিযোদ্ধারা টাঙ্গাইল, পাবনা, গাজীপুর, শেরপুর, জামালপুর এই অঞ্চলে যারা অপারেশনের জন্য যাবে ওদেরকে আমরা সহায়তা করতাম, তাদেরকে কোনো অসুবিধা করতে না পারে সেই জন্য আমরা এমনভাবে এখানে ভাব দেখাইতাম যে এখানে এখনই গুলাগুলি হইতেছে এবং এখানে এখনই শেষ করে ফেলবে। এইরকমভাবে আমরা এখানে সবসময় আমরা গোলাবর্ষণ করতাম এবং তাদেরকে সবসময় আতঙ্কগ্রস্ত করে রাখতাম। আমাদের ব্যবহার্য অস্ত্রের মধ্যে ছিল রাইফেল 303 এবং SLR, SMG এবং LMG। এটাকে যখন আমরা আক্রমণ করি সেই আক্রমণের সময় বিভিন্ন সময় আমাদের মুক্তিযোদ্ধাদের অনেকেই শহীদ হয়েছেন এবং সেই শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক ওই যে ওখানে আছে। আমরা এখানে ওই নাম দেখবার জন্য আমরা এখন চলে যাচ্ছি। আসো আমি তোমাদেরকে দেখাই। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মুক্তিযুদ্ধকে যেন 48তম পর্বের কুইজ। ট্রেনিং শেষে মুক্তিযোদ্ধা প্রণব রিসিলকে কোথায় পাঠানো হয়? এ জামালপুর, বি কামালপুর, সি দিনাজপুর, ডি রংপুর।
বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MG স্পেস ABC অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। এই এলাকার নাম নাকুগাঁও। এই নাকুগাঁওয়ের উত্তর এলো ভারত, আমাদের বাম দিকে। ওই যে বাম দিকে যে গ্রামগুলো দেখা যায় ওই জায়গার নাম হলো ডালু। এই ডালুতে মুক্তিযোদ্ধাদের সাব সেক্টর ছিল এবং এখান থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং করা হতো। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ী। তোমরা তো সবাই সেন্ট অ্যান্ড্রুসে লেখাপড়া করে না? হ্যাঁ, তোমরা কি সবাই একই ক্লাসের? নবম শ্রেণী, দশম শ্রেণী। তোমাদের স্কুল তোমাদেরকে কীরকম লাগে? অনেক ভালো। হ্যাঁ, তা আজকে আমি তোমাদের সঙ্গে এখানে যে যুদ্ধ করছিলাম সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। অক্টোবর মাসের পর থেকে ডালুতে এসে আমরা যে অবস্থান করলাম এবং এখানে বিভিন্ন জায়গায় যে আমরা থেকে এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় যখন অপারেশন করলাম সেই সমস্ত কথা আমি আজকে তোমাদের সঙ্গে বলবো। আমাদের হাইড আউট ছিল ওই যে আমরা যেখানে ছিলাম কতক্ষণ আগে, ওই যে ওখানে একটা বড় নদী, ওই নদীর পূব পাশে, ওটা মূলত পানিহাটা এবং ইন্ডিয়া এই সীমানা। ওখান থেকে আমরা বারোমারি, এখান থেকে মনে হয় 2-2.5 কিলোমিটার হইতে পারে বারোমারি। এই বারোমারিতে আমরা আক্রমণ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয় এবং তাদেরকে এখান থেকে আমরা যেন সরাই। পানিহাটা হাইড আউট থেকে যখন বারোমারি যায়, এই যে এই জঙ্গলের ভিতরে দিয়ে আমাদের যেতে হয়েছে। সেই সময় এরকম রাস্তা ছিল না এবং পুরা বর্ষাকাল ছিল এবং এই রাস্তা একেবারে এঁটেল মাটির কাদা, কোনো জায়গায় হাঁটু পর্যন্ত গাঁথত। এত কষ্ট করে আমরা রাত দুপুরের পর বারোমারি গিয়ে পুষলাম এবং বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন হাইড আউট থেকে লোকজন আইসিয়া বারোমারি বড় রাস্তার উত্তর পাশে আমরা সবাই একত্র হইলাম। প্রায় 200-250 জন হবে। আমরা বারোমারি আক্রমণ করলাম। আপনারা যখন যুদ্ধ করতেছিলেন তখন যুদ্ধ চলাকালীন সময় কেউ আহত হলে তার কি ব্যবস্থা করতেন? হ্যাঁ, যুদ্ধের সময় যদি কেউ আহত হয়, কাউকে যদি হাতে, পায়ে, শরীরে বিভিন্ন অংশে যদি গুলি লাগে বা কোনো দুর্ঘটনায় যদি আহত হয়, তাকে আমরা অবশ্যই নিয়ে আসতাম হাইড আউটে। নিয়ে আসিয়া আমাদের সাব হেডকোয়ার্টার আছে সেখানে নিতাম এবং সেখানে নার্স ছিল, ডাক্তার ছিল এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে থেকে ডাক্তার এবং যে সমস্ত নার্সরা ওখানে কাজ করছে বাংলাদেশি, আমাদের দেশের, ওরাও মুক্তিযোদ্ধা। এরা তাদেরকে সুন্দরভাবে চিকিৎসার ব্যবস্থা করত। আর যদি খুব গুরুতর হয়, এইখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, তখন তাদেরকে কাউকে গুয়াহাটি, কাউকে দিল্লিতে, কাউকে লখনউতে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল। স্যার, আপনারা তো যুদ্ধে অনেক দিন যাবত এই ক্যাম্পে ছিলেন, তো এই ক্যাম্পে থাকাকালীন আপনাদের পরিবারের কথা, আত্মীয় স্বজন যারা ছিল তাদের কথা মনে পড়তো? খুবই ভালো কথা। বাড়িঘরের কথা মনে হইতো, আত্মীয় স্বজনের, ভাই বোনের সব কথাই মনে হতো। মনে থাকলে কি, আমরা তো যখন যুদ্ধে গেলাম তখন আমরা তো আর সে বাড়ি ঘর, ভাই বোন, আত্মীয় স্বজন ওদেরকে ইচ্ছা করে ভুলে আমরা দেশ মাতৃকার জন্য আমরা জীবন বিসর্জন দিয়ে আমরা যুদ্ধে গেছি। স্যার, আপনারা যেখানে যুদ্ধ করছেন ওই স্পটেই যদি কেউ মারা যেত তাহলে তার কি ব্যবস্থা করতেন আপনারা? তাকে আমরা সেই জায়গা থেকে আমাদের হাইড আউট বা ক্যাম্পের কাছাকাছি নিয়ে বাংলাদেশের ভিতরে যে ধর্মের লোক, সে ধর্মের বিধিবিধান মোতাবেক তাদেরকে আমরা কাউকে মাটি দিতাম। হিন্দু হইলে তাকে পুরা হইতো। এই একটা ব্যবস্থা অবশ্যই আমরা করেছি। তখন আমরা এই নাকুগাঁওয়ের সমস্ত বর্ণনা এখানে শেষ করলাম। আমরা এরপরে রওনা দিচ্ছি তেলেখালি, যেখানে বেশ বড় যুদ্ধ হয়েছিল।
সেখানে গিয়ে আমি তোমাদেরকে তেলেখালি যুদ্ধের বর্ণনা দিই। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। মাগো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মায়া, আমরা প্রতিবাদ করতে জানি। নভেম্বর মাসের এই প্রথম সপ্তাহে তেলেখালি আক্রমণ করা হয়েছিল এবং সেই তেলেখালি আক্রমণ আমরা মুক্তিযোদ্ধারা বিভিন্ন প্লাটুন, বিভিন্ন কোম্পানি এবং বিশেষ করে মিত্র বাহিনীও সেদিন যোগদান করেছিল এবং আমাদের মুক্তিযোদ্ধারা সবার আগে ছিল এবং আর তারা তাদের পিছনে আমাদের মুক্তিযোদ্ধাদের পিছনে মিত্র বাহিনী ছিল এবং এটাকে সাপোর্ট করার জন্য যাত্রাকুনা জায়গা একটা নাম, ওখান থেকে শেলিং ফিটিং করা ছিল, যাতে পাঞ্জাবিরা যদি আক্রমণকে খুব শক্তভাবে যদি প্রতিহত করে তাহলে আক্রমণ করা ঠিক সুবিধাজনক হবে না। এই আশঙ্কায় একেবারে কাছেই যাত্রাকুনায় ছিল আর্টিলারি বলে, যেটা মানে আমরা অনেক সময় বলি কামানের যুদ্ধ। এখানে দূর পাল্লায় ওই 5 মাইল 10 মাইল দূরে পর্যন্ত কামান ফেলতে পারে, মানে গুলি খুব বড় শেল বলে ইংরেজিতে। সেটাকে ওখানে ফিটিং করা হলো। আমরা যখন সেখানে অ্যাডভান্স হইলাম তেলেখালি অ্যাডভান্স হওয়ার পরে যখন ফায়ার শুরু হলো, মানে গোলাগুলি শুরু হলো, তখন তারা বুঝতে পারলো যে না, তেমন প্রতিরোধ তেমন শক্ত না। আমরা ওই তেলেখালির সামনে একটা নদী দেখলাম, ওই নদীর 2 সাইডে, বাঁ দিকে ডান দিকে 2 সাইডেই পাঞ্জাবিদের বাংকার ছিল। বাংকার তো তোমরা জানো, ওই যে তোমরা ক্যাম্পে আজকে ওই যে কামালপুরে দেখে আসলো না, ভিতরে মাটির গর্তের মধ্যে, ওর ভিতরে একজন বিজিবি দাঁড়ায় রয়েছে। ওটা তো এমনি খালি দেখার জন্য, কিন্তু বাংকারের একেবারে ইঁদুরের গর্তের মধ্যে এখান থেকে অনেক দূর পর্যন্ত একের মাটির নিচে দিয়ে এরকম আঁকা বাঁকা পথে উপরে মাটি দেওয়া, লেবেলিং করা বোঝা যায় না এবং বালু দেওয়া, যাতে গুলাগুলি করলেও ওখানে যদি শেলও পড়ে মানে বেশি ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু তারা সেদিন এই যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহের প্রথম দিকে, এই 2-3 তারিখে, আমার তারিখ খুব বেশি মনে পড়ছে না, সেই দিন যখন আমরা আক্রমণ শুরু করি তারা আমাদেরকে মানে টেরই পায় নাই, খুব বেশি টের পায় নাই। যখন ফায়ার শুরু করলাম আমরা, তখন তারা আমাদেরকে প্রতিহত করার জন্য তারাও শুরু করলো, পাল্টা শুরু করলো। আমরা যখন গুলি করা শুরু করলাম তখন তারা প্রস্তুত হইবার জন্য তারা যথেষ্ট সময় লাগছিল এবং এর মধ্যে তারা খুব বেশি রকম প্রস্তুত নিতে পারে নাই এবং বাংকারে যারা ছিল তারা ওই বাংকারে থেকেই তারা ওখানে বার হইতে পারে না, তারা ওখানে ভিতরে থেকে তারা মারা পড়লো। এইভাবে আমাদের লোকেরা একেবারে তেলেখালি ক্যাম্প যে দেখাইলাম, তেলেখালি ক্যাম্পের ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে একেবারে সমানে এলাম যে ব্রাশ ফায়ার দেওয়া হলো। যুদ্ধের প্রায় শেষের দিকে তারা যখন মনোবল ভেঙে যেতেছিল, ঠিক সেই মুহূর্তে তারা যে যোদ্ধা মানুষ সেটাও ঠিক, তারা যে মনোবল সবসময় চাঙ্গা ছিল না, তাদেরও মাঝে মধ্যে মনোবল ভেঙে গেছিল যে না, ওদেরকে আর চাপায় রাখা যাবে না, না ওদের সঙ্গে আমরা আর লড়াই করতে পারবো না। আমরা তো সব সময় তাদের পিছনে আচমকা হামলা, এই হঠাৎ আক্রমণ করতাম
আক্রমণ মানে কি একেবারে দীর্ঘক্ষণ নয়, তাদেরকে সব সময় আমরা আতঙ্কগ্রস্ত করে রাখতাম, যাতে তারা বাইরে গিয়ে বেশি উৎপাত করতে না পারে, আমাদের লোকজনের পথ যেন বন্ধ করতে না পারে। দিনের বেলা তারা যা খুশি তাই করুক, কিন্তু রাতে তাদেরকে আমরা কোনো ক্রমেই ওখান থেকে বার হইতে সুযোগ দিতাম না। এইভাবে আমরা প্রায় 3-4 ঘন্টা এই তেলেখালি আক্রমণ করি, যুদ্ধ করি, এবং তাদেরকে আমরা সেই দিন ওই তেলেখালিটাকে একেবারে মোটামুটি একেবারে খালি করে ফেলেছি। আমরা এখন এই মহেন্দ্রগঞ্জে খুব কাছাকাছি জায়গায় এসে পৌঁছেছি। আমি ওই মহেন্দ্রগঞ্জেই ছিলাম, এবং সেই মহেন্দ্রগঞ্জ থেকে আমরা এই কামালপুর আক্রমণ করতাম। এই যেখানে যে কতক্ষণ আগে আমরা কামালপুরে গিয়েছিলাম, সেই কামালপুর। এবং এই মহেন্দ্রগঞ্জে আমাদের অনেক প্লাটুন, অনেক কোম্পানি ছিল, খুব বেশি দূরে না, 100-150 গজ দূরে। এবং ওখানে আমাদের থাকার জন্য ব্যবস্থা ছিল। ওখানে একটা স্কুল ঘর আছে, হাই স্কুল। ওই হাই স্কুলের ওখানে আমরা গাদ্দাগাদ্দি করে থাকতাম। খাওয়া নিয়ে যেন আমাদের বাড়তি চিন্তা না করতে হয়, সেই জন্য আমরা প্রতি সপ্তাহের জন্য আমরা আলাদা আলাদা সময় থাকতে আমাদেরকে রেশন দেওয়া হতো। এবং সেই রেশন আমরা বিভিন্ন প্লাটুন, বিভিন্ন কোম্পানি, এইখানে এক গ্রুপ, ওইখানে আরেক গ্রুপ, ওইখানে আরেক গ্রুপ, পাহাড় ওখানে যার তার সুবিধা মতো চুলা বানাতো, এবং সেই চুলায় তারা রান্না বান্না করতো। তবে খাওয়া দাওয়া সম্বন্ধে একটু সমস্যা ছিল এই যে আমরা খুব বেশি খাইতে পারতাম না, হিসাব করতে হতো। আবার মাঝে মাঝে আমাদেরকে ওই ক্যাম্প থেকে আমরা অপারেশনে যদি যাইতে হয়, আমাদেরকে ওই সময় বলতো মেস 3, তোমরা যে স্কুলের টিফিন পাতি, ছোট টিফিন পাতি নিয়ে আসে, বাড়ি থেকে খাবার টিফিন নিয়ে আসে, সেই রকম অ্যালুমিনিয়ামের একটা 2টা মেস 3 বলতো আর কি, সেনাবাহিনীর লোকেরা ওটাকে দিত। ওই 2টা বার একটা ডাকনা আরেকটা ওখানে ভাত এবং ডাল, এটাকে একসঙ্গে মিশাইয়া অথবা ডাল আলাদাভাবে পানি দিয়া সিদ্ধ করিয়া, যদি কোথাও গিয়া যদি নিজে আটকা পড়ে, ওই যাইবার আগে আমাদেরকে কিছু চাল দিয়া দিত, কিছু ডাল দিয়া দিত। আবার দেশের ভিতরে অনেকেই আসে, মুক্তিযোদ্ধাদেরকে অনেক সহায়তা করেছেন, অনেক বেশিরভাগ মানুষই সহায়তা করেছেন। মুক্তিযোদ্ধা বললে তারা আমাদেরকে এই এলাকার মানুষও খাবার জোগাড় দিত, কেউ চিরা, কেউ মুড়ি, হাতের কাছে যা ছিল তাই তারা আমাদেরকে দিত। অগ্নি খাইয়ে আমরা শেষ করতে পারতাম না। রাত 8টা হইলে আমরা যার তার কোম্পানি, প্লাটুন নিয়ে আমরা বিভিন্ন জায়গায় নির্দেশ পালনের জন্য আমরা একত্র হইতাম। আবার এই মহেন্দ্রগঞ্জ থেকে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা এই দেশের ভিতরে অপারেশনের জন্য এই মহেন্দ্রগঞ্জের উপর, এখান থেকেই দেশের ভিতরে যেত, ওই গাজীপুর, টাঙ্গাইল, পাবনা, বগুড়া ইত্যাদিতে। এবং ওইদিকে কোথায় জানি বড় নদী, ওই নদীর ঘাটে যেত, এবং দেশের বিভিন্ন জায়গায় ওখানে ট্রেনিং শেষ করতো আর চলে যেত। আমরা যারা ওখানে ছিলাম, আমরা স্থায়ীভাবে মোটামুটি ছিলাম আর কি। আমরা তাদেরকে এখান থেকে 100 কিলোমিটার, 10 কিলোমিটার পর্যন্ত আগায় দিতাম। যাই হোক, আমার এখানে যখন আমরা আসি, তখন মুক্তিযুদ্ধে যখন আসি, আমার কয়েকজনের নাম এখনও মনে আসে। ইয়াকুব আলী খান, আনসার আলী, হরমুজ আলী, তোফাজ্জল, মানিক, এরকম বেশ কয়েকজনের নাম আমার কিছু কিছু এখনও মনে ভাসে, এবং তাদেরকে এখনও মনে হয় তারা আমার সঙ্গে ছিল, সুখেও ছিল, বিপদেও ছিল। এখানে প্রায় 3 মাস অবস্থান করার পরে, এখানে বিভিন্ন অপারেশনে, বিভিন্ন আক্রমণে অংশগ্রহণ করার পরে অক্টোবরের শেষ দিকে আমাদেরকে, যারা আমরা হালুয়াঘাট এলাকার লোক, আমাদেরকে ওই হালুয়াঘাটের এরিয়ায় অপারেশনের জন্য আমাদেরকে এখান থেকে ক্লুজ করিয়া আমাদেরকে সে ডালুতে নিয়ে গেল। আমরা তারপরে এখান থেকে চলে গেলাম ডালুতে চলে গেলে পরে ওখানেও যারা
ওখানে যারা এখানকার লোক ছিল এই লাইনের, তাদেরকে এখানে আনা হইলো, আমাদেরকে এখান থেকে নিয়ে গেল। আমরা এইভাবে এই মহেন্দ্রগঞ্জ থেকে অক্টোবর মাসের শেষ দিকে 2-3 দিন থাকতে আমরা চলে গেলাম। নভেম্বর মাসের শেষ দিকে আমাদেরকে ডালু থেকে গাছুয়াপাড়া নিয়ে গেল, এবং সেই গাছুয়াপাড়ায় আমাদেরকে 2 দিন রেস্ট দেওয়ার পরে ডিসেম্বর মাসের 2-3 তারিখে আমাদের কর্মকর্তারা, মিত্রবাহিনীর কর্মকর্তাদের জানালেন যে হালুয়াঘাটের শক্ত ঘাঁটি, এটাকে গোলাগুলি করে কোনো ক্রমে সরানো যাবে না। পরের দিন 4 তারিখে 2টা বিমান এসে হালুয়াঘাটকে গোলাবর্ষণ করলো এবং সিলিং মারলো, এবং আমাদেরকে, যারা আমরা মুক্তিবাহিনী, মিত্রবাহিনী, আমাদেরকে বললো যে তোমরা এবার সামনে অগ্রসর হও। হালুয়াঘাট শত্রুমুক্ত হইল 7ই ডিসেম্বর, এবং সেদিন আমরা কোনো গোলাগুলি ছাড়াই হালুয়াঘাট গিয়া উপস্থিত হইলাম। এইভাবে আমরা অগ্রসর হইতে হইতে দেখলাম হালুয়াঘাট খালি, ফুলপুর খালি, ময়মনসিংহ গিয়া আমরা আমাদের আক্রমণ শেষ করলাম। মুক্তিযুদ্ধকে যেন 48তম পর্বের কুইজ। ট্রেনিং শেষে মুক্তিযোদ্ধা প্রণব রিসিলকে কোথায় পাঠানো হয়? এ জামালপুর, বি কামালপুর, সি দিনাজপুর, ডি রংপুর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MG স্পেস A, B, C অথবা D লিখে পাঠিয়ে দাও 16242 নম্বরে। ঠিক উত্তরদাতাদের 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 47তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, কত তারিখে গাইবান্ধা শত্রুমুক্ত হয়? সঠিক উত্তর A, 7 ডিসেম্বর। এ পর্বের বিজয়ীরা সারিহা, শাহাদাত, রবিউল। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই স্বাধীন দেশের প্রতি আমাদের প্রত্যেকজনেরই দেশপ্রেম থাকা অবশ্যই দরকার। দেশপ্রেম একটা আলাদা জিনিস। দেশের প্রতি মমত্ব না থাকলে দেশকে প্রেম করা যায় না। দেশকে আমাদের ভালোবাসতে হবে, দেশের জন্য আমাদের ভালো কিছু করতে হবে। তোমরা হইল দেশের ভবিষ্যৎ, তোমরা হইল দেশের কর্ণধার। তোমাদেরই এই দেশের জন্য অনেক কিছু করণীয় আছে। তোমাদের আশা আকাঙ্ক্ষা, অনেকজনের আশা আকাঙ্ক্ষা অনেক কিছু হইতে পারে। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা আমার ছাত্রের ছেলে, ছাত্রের মেয়ে অনেকেই, তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা তোমাদের আশা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের জন্য, মানুষের জন্য যা মঙ্গলজনক তাই করবে।